আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 4 এর ঢাকা বোর্ড 2023 এর বোর্ড কোশ্চেনটি সলভ করতেছি ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে আমি বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি। দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3, এখানে তিনটি দৃশ্যকল্প দেওয়া আছে। সো দেখতে পাচ্ছ প্রথমে একটি টেবিল। আচ্ছা, এখন আমি প্রশ্নে চলে যাই। ক নম্বর প্রশ্ন বলছে কি, ওয়ার ফ্রেম কি? ওয়ার ফ্রেম কি? এইটার বিষয়টা হচ্ছে কি, যখন তোমরা এইচটিএমএল করবা, এই এইচটিএমএল করার আগে একটা লেআউট তৈরি করতে হয়, একটা কাগজ কলমের লেআউট তৈরি করতে হয়। বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, দেখো। সো এই কাগজ কলমের লেআউট তৈরি করার যে সিস্টেম, সেটা হচ্ছে কি ওয়ার ফ্রেম। তাহলে সহজ কথায় বলতে কি হবে, কাগজ কলমে ওয়েব পেজের ডিজাইনকে বা লেআউট তৈরি করাকে ওয়ার ফ্রেম বলে। সিম্পল কথা। এখন কথা হচ্ছে কি, খ নম্বর প্রশ্ন কি বলছে, এইচটিএমএল কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি? এইচটিএমএল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি? কথাটা বোঝার চেষ্টা। এই কথাটার ক্ষেত্রে আমি যখন চ্যাপ্টার 4 এর পার্ট 1, 2, 3 এই টাইপের ভিডিওগুলো তৈরি করতেছিলাম প্রায় অনেক আগে, সো তখন এই কথাটা আমি ডিটেলসে অনেক বলছি। তো এইটা পাবা হচ্ছে কি, প্লে লিস্টে যাবা, চ্যাপ্টার 4 এর প্লে লিস্টে পার্ট 1 এবং 2-তে এই কথাটা বলা আছে। তো এই বিষয়টা হচ্ছে কি ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এই কথাটা মানে হচ্ছে কি, আমি এইচটিএমএলকে বলে দিলাম আমি HTML5 ভার্সন ইউজ করতেছি, লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5 ভার্সন ইউজ করতেছি। এই লেখাটা যদি আমি নাও লিখি, বাই ডিফল্ট অটোমেটিক HTML5 ধরে নেবে, কারণ আমি যদি লেখাটা নাও লিখি ও আপডেট ভার্সনটাই ধরে নেবে। সো HTML5 ও ধরে নেবে, ভার্সন হচ্ছে 5। ওকে, ডান। সো তার মানে মূল কথাটা কি, জ্ঞানমূল্য কি হবে, ডক টাইপ HTML জরুরি অংশ নয়। এটা লিখে দিলে বলে দেওয়া হইলো স্পেসিফিক যে হ্যাঁ HTML5, আর এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। ওকে ওকে। গ নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। এখানে HTML কোড লিখতে হবে। দৃশ্যকল্প 1 কি বলছে, A&H কোম্পানি, এটা ঠিক আছে। গ নম্বর প্রশ্নটা এটা কম্পিউটার স্ক্রিনে করে দেখানো হবে। ঘ নম্বরে চলে যাই, দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 বোঝার চেষ্টা করো। ঘ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2 এবং 3 কি বলছে। দৃশ্যকল্প 2 এ চলে যাই। দৃশ্যকল্প 2 দেখো, প্রথম হচ্ছে হোম বাটন বা হোম পেজ যেটাকে বলি। তারপর এখান থেকে আসছে পেজ 2, বাম পাশে গেছে পেজ 1, ডান পাশে গেছে পেজ 2। এগুলো হচ্ছে এক একটা মেনু পেজ আকারে আসতেছে। তার মানে কি, মূল কথা হচ্ছে উদ্দীপকের মধ্যে বলবা দৃশ্যকল্প 1 হচ্ছে মেনু। এই সরি, দৃশ্যকল্প 1 তো হচ্ছে এই যে এইচ কোম্পানি, এটা টেবিল, এটা না। এই যে আমি পয়েন্টারটিতেই দেখাচ্ছি, দৃশ্যকল্প 2 এ পেজ 2 থেকে গেছে পেজ 3-তে, পেজ 2 থেকে আবার পেজ 1-এ। তার মানে এটা হচ্ছে একটা মেনু কাঠামো। সিম্পলি কথাটা হচ্ছে কি মেনু কাঠামো এটা। ওকে, ডান। এরপরে কি বলছে, দৃশ্যকল্প 3, এই যে আমার পয়েন্টারটা দেখো, প্রশ্নটা মেইন প্রশ্নটা কি বলছে, দৃশ্যকল্প 3 বলছে কি, একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে একটা জায়গায় ক্লিক করলে ও আরেকটা লিঙ্কে চলে যাবে, ওই পেজেরই আরেকটা, ওই ওয়েবসাইটের আরেকটা পেজে চলে যেতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে কি, এখানে লিঙ্ক আকারে তৈরি করা হয়েছে, তার মানে নেটওয়ার্ক কাঠামো। তো দৃশ্যকল্প 2 এ ছিল কি মেনু কাঠামো, দৃশ্যকল্প 3 এ ছিল কি নেটওয়ার্ক কাঠামো। সো সিম্পল, ব্যাপারটা হচ্ছে বোঝার চেষ্টা করো। দৃশ্যকল্প 2 বলছে কি এবং দৃশ্যকল্প 3 বলছে কি। দৃশ্যকল্প সুস্পষ্ট একটা ছোটখাটো একটা তুলনা দিবা, সেই ক্ষেত্রে কি হবে, দৃশ্যকল্প 2 সেটাকে বলছে মেনু কাঠামো, দৃশ্যকল্প 3 বলছে একটা কি নেটওয়ার্ক কাঠামো। দুইটার মধ্যে তুলনামূলক সহজ কোনটা, সহজ হচ্ছে কি দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 কি বলছে, এখান থেকে এখানে সহজে যাওয়া যায়, এই পেজগুলো থেকে এই পেজগুলোতে সহজে হায়ারার্কি, এই ফরম্যাটটা উল্লেখ করবা, হায়ারার্কি ভাবে এক পেজ থেকে অন্য পেজে খুব সহজে ট্রান্সফার হওয়ার সুযোগ আছে। আর দৃশ্যকল্প 3-এ সেটাও সুযোগ আছে, কিন্তু যখন অনেকগুলো পেজ তৈরি হবে তখন ওভারলোড হয়ে যায়, তখন সেটা তুমি যদি অনেকগুলো লেখা লিখতে চাও সেটাও লিখতে পারো অতিরিক্ত। সো ওভারলোড হওয়ার ক্ষেত্রে দৃশ্যকল্প 3-এরটা বেটার, এখানে কোনো প্রেশার হয় না।
কিন্তু দৃশ্যকল্প 2-এ যখন অতিরিক্ত অনেকগুলো পেজ তৈরি হয়ে যাবে তখন সেটা ওভারলোডেড হয়ে যাবে, হ্যাং করে ফেলবে, বিষয়টা ওয়েবসাইটটা আটকে যাবে, বিষয়টা হচ্ছে সেটা। সো এই গেল হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন, লাস্টের প্রশ্নটা। কিন্তু এখন গ নাম্বার প্রশ্নটা আমি কম্পিউটারে করে দেখাচ্ছি। ওকে, চলো ডান। সেটা কি দেখো, সো বাম পাশে এটা হচ্ছে কোড। এই কোডটাকে পুরো ফ্রেমে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি, দেখো ছোট্ট করে, এই হচ্ছে পুরো কোড, ঠিক আছে। সো এটা আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো। ওকে, প্রথমে হচ্ছে এই হচ্ছে আউটপুট, এটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা আমি দেখাই তোমাকে, এই যে এটা হচ্ছে আউটপুট, প্রশ্নটা হচ্ছে আউটপুট, এই যে A&H কোম্পানি লিমিটেড, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, এখানে টেবিল রো কয়টা থাকবে, এই যে এই জায়গায় একটা, দুইটা, তিনটা, সিম্পল ব্যাপার। সো তিনটার মধ্যে কি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কীভাবে বুঝবো সেটা আমি বলে দিচ্ছি, দেখো। ওকে, এই হচ্ছে ডান পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আউটপুট, এটা আমি কম্পিউটার করে দেখাচ্ছি, দেখো। A&H কোম্পানি, এটা হচ্ছে মাঝামাঝিতে আছে তাই অ্যালায়েন্স সেন্টার। অ্যালায়েন্স সেন্টারটা কোথায় ইউজ করা হয়েছে, এই যে অ্যালায়েন্স সেন্টার, ঠিক আছে। ওকে ডান। তারপর কি হচ্ছে, এই যে বাম পাশের অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টটা কোথায় আছে, আর আনঅর্ডার লিস্ট এই যে দেখো এই জায়গাটার কথাটা। এই হচ্ছে প্রথম টেবিল রোয়ের পরে দ্বিতীয় টেবিল রোয়ের জায়গাটা। প্রথম টেবিল রোতে কি ছিল, এই অংশটুকু, আমার মাউসের পয়েন্টারটা দেখো, A&H কোম্পানি, A&H কোম্পানি প্রথম টেবিল রো। দ্বিতীয় টেবিল রোতে কি আছে দেখো, এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, কি আছে দেখো, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, সিম্পল, ঠিক আছে। এই হচ্ছে দ্বিতীয় টেবিল রো। তৃতীয় টেবিল রো হচ্ছে বুক পেপার নোটবুক, এই যেগুলো। এখন এই নোটবুকের আমি যদি একটু ডিটেলসে বড় করে দেখাই জিনিসটা, দেখো নোটবুক এটা এই পাশে সরে আসছে, নাহলে কিন্তু নিচে চলে গেছিল, আমি ছোট করে দেখাইছি দেখে ওটা নিচে চলে গেছে, আবার দেখো নিচে চলে আসছে, আমি কিন্তু ছোট করে দেখাইছি, স্ক্রিনটা ছোট করে ফেলছি তাই, না হলে এটা কিন্তু বড়ই দেখাবে, ঠিক আছে। ওকে ওকে ডান। সো এখন মূল বিষয়টা কি, এই যে বুক পেপার নোটবুক এই লেখাটা আনতে হবে। এই লেখাটার জন্য টেবিল রোতে যাব, এই যে টেবিল রো, দেখো 14 নম্বর লাইন, তোমরা দেখতে পাচ্ছ 14 নম্বর লাইন টেবিল রো। এই টেবিল রোর মধ্যে টেবিল ডাটা দিয়ে শুরু করব, টেবিল ডাটা দিয়ে এইখান থেকে এই পর্যন্ত এতটুকু, জাস্ট এতটুকু। তোমরা পুরো লেখাটা দেখবা, দেখা বোঝার চেষ্টা করো, করে খাতায় লিখবা নিজে নিজে, ঠিক আছে। OL টাইপ, অর্ডার লিস্ট টাইপ হচ্ছে আই, কারণ এটা আই দিয়ে শুরু হয়েছে, আই রোমান সিম্বলে 1 2 3, সেক্ষেত্রে আই সিম্বল দিয়ে শুরু হবে, অর্ডার লিস্ট। বুক পেপার নোটবুক, ঠিক আছে ডান। এই হচ্ছে OL টাইপ শেষ, এতটুকু। এই এতটুকু শেষ হওয়ার পরে আবার এই এতটুকু আনঅর্ডার লিস্ট টাইপ, ঠিক আছে। এইখানে কোনো টেবিল রো হবে না, ওই সেম টেবিল রোর মধ্যেই সেটা কীভাবে দেখো, এইটা যেই জায়গায় অবস্থান করতেছে এটাও সেই জায়গায় অবস্থান করতেছে, ঠিক আছে। ওকে ডান। সো এই পর্যন্ত কভার হয়ে গেল। এইখানে টেবিল রো, এই যে 14 নম্বর লাইনের যে টেবিল রো, এই টেবিল রোটা সবার নিচের এই টেবিল রো, ঠিক আছে। এই 30 নম্বরে এসে শেষ হলো, ঠিক আছে। ওকে ডান। সো সব কাজ শেষ, বডি এবং HTML দিয়ে শেষ করে ফেললাম। সো এইটি হচ্ছে বোঝার বিষয়, সেটা হচ্ছে কি আরেকটু বলি, যেমন এই যে এই জায়গাটা মার্কার ইঙ্ক পেন্সিল, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ, UL টাইপ, তাহলে সেটা কী হবে, UL টাইপ স্কোয়ার। আর এই জায়গায় কী হবে, অর্ডার লিস্ট OL টাইপ আই দিয়ে দিব, তাহলে সেটা 1 2 3 রোমান সিম্বলে 1 2 3 ধরে নেবে। সো এই হচ্ছে টোটাল প্রসিডিওরটা, এভাবে যাবে। ওকে, আরেকটা কথা বলি, টেবিল বর্ডার 1 দিছি, সেল স্পেসিং 0, এই 0টা দিয়ে দিবা। যদি মনে না থাকে এতটুকু, এই এতটুকু জায়গা যদি মনে থাকে, সেল স্পেসিং মনে না থাকলে দেওয়া দরকার নাই, কিন্তু এটার কাহিনী কি, এটার কাহিনীটা আমি করে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবা। এটার কাহিনীটা হচ্ছে দেখো, এই যে প্রথমে দেখো এটা আমি রিফ্রেশ দিব, দেখতে পাবো কি চেঞ্জটা হচ্ছে। ওকে, তার মানে কি লেখাটা কি হচ্ছে, চিকন থেকে মোটা হয়ে গেল, সেটা হচ্ছে একটা ওর ছায়া পড়তেছে, এই ছায়াটাকে রিমুভ করার জন্য সেল স্পেসিং দিতে হয়। এই যে এখন আমি রিফ্রেশ দিব, দেখবো আবার আগের মতো হয়ে যাবে। ওকে ডান। দেখছো স্পেসটা, এই স্পেস, ছোট্ট একটা স্পেস তৈরি হয়েছে, মানে একটা শ্যাডো তৈরি হয়েছিল, গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করার জন্য সেল স্পেসিং দেওয়া, ঠিক আছে। আমি একটু সরাই দিতেছি, A&H কোম্পানি লিমিটেড ডট। সো এইটা হচ্ছে পুরো কোডিংটা আমি করে দেখালাম, ঠিক আছে। এরকমভাবে আমি ধারাবাহিকভাবে অন্যান্য বোর্ডের কোডগুলো, মানে HTML কোডগুলো করে দেখাচ্ছি, দেখো ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।